আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবিসহ সারা দেশ। দলটির নিবন্ধন বাতিলের দাবি এনসিপির কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। যে রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। নির্বাচন ও সংস্কার মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বললেন তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। পাচুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীর হাতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন। যানবাহনের চাপ বাড়লে বাড়ানো হবে ফেরি। মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র খনন কাজ। 6 বছরে কাজের অগ্রগতি মাত্র 34%। হুমকির মুখে জীববৈচিত্র্য। রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে জামালপুরে আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। দ্রুত সরানোর আশ্বাস পিডিবির। প্রায় 18.5 ঘন্টা বন্ধ থাকার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু। শনিবারের মধ্যে পুরোপুরি স্বাভাবিকের আশা। এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শিলংয়ে অনুশীলনে হামজারা। ভেন্যু প্রতিকূল হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদের দাবি, কারো প্রেসক্রিপশনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর মধ্যরাতে দীর্ঘ পোস্টে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি বিশেষ মহল প্রেসার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করেন প্রাণনাশের। এমন প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় কোনো প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সে আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। ছাত্র জনতা থাকতে, বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর ফল সবাইকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। 1,500 বিপ্লবী রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজনীতিবিদ এবং জনগণ ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানের নেই বলে সাফ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ দলটি নিষিদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে আসার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করে বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ দলটি নিষিদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই।
এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, রাজনীতিবিদ এবং জনগণ ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই অন্য কোনো প্রতিষ্ঠানের। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলা, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতরাতে দেয়া নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, তারপর অন্য কোনো আলোচনার ব্যাপারে ভাবা যাবে। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে, এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। সারা দেশে এনসিপি নেতাকর্মীর সমর্থক ও ছাত্র জনতা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ নিয়ে আর ফিরে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে নোফেল সোসাইটির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো দেশি শক্তি নয়, তাদের ঘুড়ির নাটাই দিল্লিতে। কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিসের, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল, বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে মন্তব্য করেন তিনি লিখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত আছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ করা পর্যন্ত এই লড়াই চলবে বলে জানান সার্জিস আলম। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পাবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানান, আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতার সাথে সিদ্ধান্ত নেয়ার। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের সামনে নিয়ে এসে সেখানে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্যার সমাধান করা যাবে না। বিএনপি মহাসচিব আহ্বান জানান, কোনো অলিক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয়ার। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। পরে বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। মাধ্যমে আমাদের এটি অর্জন হয়েছে। পেশাজীবীদের বক্তব্যের পরে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয়, সন্দেহের জন্ম দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তাই সরকারকে আহ্বান জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত না নিতে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়। দায়িত্ব, কর্তব্য। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেন জামায়াত আমির। 2024-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির। গাজায় ইসরায়েলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, এজন্য প্রয়োজনে দেশের তৌহিদি জনতা রাজপথে রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ইসরায়েলের বর্বর হামলা বন্ধ না করা হলে বিশ্ব মুসলিম উম্মাহ মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরার চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। এ সময় নিহত হন 2 জন, একজন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন আমিন ও বাশার। তারা দুজনই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক।
স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়ার সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন ভোরে টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়িতে যাইতাম সামনে ঈদ, আমরা ঈদ করুন বাড়ির যাম, আমরা বাড়ির আগে ভাঙচুর করে আমরা বাড়ির খেতাইছি। তো এরপরে যাওয়ার পরে দিশা ভাই আয় ওই গুল্লি করে আমার ছেলেরে 2টা গুলি করছে, আড়ের মাঝে গুল্লি করে ফালাইয়া সাইরা গলার চিপা বহু বয়া গলার চিপা মারছে, গলার মাঝে দাগ আছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। উপজেলার নৌপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার নৌপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভুইয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী। এ ঘটনায় আহত হয়েছে 3 জন। কাটাকাটি হওয়ার পর আমার আব্বু এবং আমার 2-3 চাচা গিয়েছিল তার সাথে একটু কথা বলতে, মানে কেন এরকম বারবার করতো, এরকম করতো। কথা বলার পর মানে তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি মানে ছুরির আঘাত শুরু করে দিলেন। আমার 4 কাকা আমার বাবাকে বুকে মারলেন, আমার বাবার বুকে এখানে মারার পর পরে তিনি শুয়ে পড়লেন এবং আমার 2 কাকাকে পিছে মেরেছেন। ওদের খুব খারাপ অবস্থা, তিনি রাজশাহী হসপিটালে আছেন এবং আমার বাবাকে মেরে দিচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতদের পরিবারের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় নাইখংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের 2 নং ওয়ার্ড রাঙাছিড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে 999 নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে দুর্গম পাহাড়ি এলাকা ছামছড়ি থেকে রাত 12টার দিকে মরদেহ উদ্ধার করে। এদিকে নাইখংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুল হক মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, নিহতের হাত মুখমণ্ডলে কাটা আঘাত রয়েছে। নিহতের নাম তৈয়বা বেগম। তিনি একই ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মগেনঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। এবার পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ফেরির সংখ্যা বাড়ানো, নিরাপত্তা জোরদার সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে আরও ফেরি সংযোজন করবে ঘাট কর্তৃপক্ষ। এদিকে যাত্রী ভোগান্তি নিরসন ও ঘাট এলাকায় চাঁদাবাজি রুখতে টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ। এই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদে পারাপার নিশ্চিত করতে ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নেয়া এসব পদক্ষেপ স্বস্তি এনে দেবে মনে করছেন সুবিধাভোগীরা। চিন্তায় রাহাজানি এইগুলো যেন না হয়, পুলিশ প্রশাসন যেন এগুলোর দিকে একটু নজর দেয়। ঈদের সময় যানজট যাতে না থাকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সবসময়, এটাই আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা কি রোডকাটটা যেন ক্লিয়ার থাকে আর চিন্তায় রাজধানী ডাকাতিটা যেন খুব কেয়ারফুল থাকে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ সতর্কতা গ্রহণের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক মোবাইল পার্টি এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে। আমরা ওখানে সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি এবং এটি এক্সিকিউট করে আমরা একটা সুন্দর ঈদ মানুষকে উপহার দিতে চাই। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের চলাচল বিঘ্ন করার জন্য সড়ক পথে বাস এবং অন্যান্য যানবাহন যাতে ঠিকঠাক ভাবে চলে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের 2টি আরিচ এবং পাটুরিয়া ঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে।
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি এবং আরিচা কাজিরহাট নৌরুটে প্রস্তুত রয়েছে 6টি ফেরি। নির্বিঘ্ন হবে ঘরমুখ মানুষের ঈদযাত্রা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজ। 6 বছরে কাজের অগ্রগতি মাত্র 34%। এতে নাব্যতা সংকটে এই নদ পরিণত হচ্ছে সরু খালে। দিন দিন কমছে মাছ, হুমকির মুখে জীববৈচিত্র্য। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2019 সালে 227 কিলোমিটারের ব্রহ্মপুত্র নদ খননের কাজ শুরু করেন বিআইডব্লিউটিএ, যার জন্য বরাদ্দ করা হয় 2763 কোটি 60 লাখ টাকা। এক পাশে খনন হলেও অন্য পাশে চর জেগে উঠেছে। অপরিকল্পিত খননের কারণে নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। কৃষিজমি বালুতে নষ্ট হচ্ছে, মাছের সংখ্যা কমেছে এবং হুমকিতে পড়েছে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা। ছিল আপনার দাঁড় ছিল, নৌকা টোকা চালাই আমরা, সুবিধা ছিল, ভাড়া হইতো বেশি। আর তো নদী জায়গা গেছে গাও, তো ভাড়াও নাই, পানিও নাই। আগে কি সুন্দর আমরা নৌকা নিয়ে কৃষি ভার্সিটি যাইতাম, আসতাম, নদীর পানি থাকতো, ওই খাগড়ুড়ি যাইতাম। তো এই ড্রেজিং করার পরে এইটাও বন্ধ হয়ে গেছে। ড্রেজিং ঠিক মতন হয় না, নদীর খালি ওই পাশে ঘুষে ঘুষে নিয়ে যাইতেছে, তারপরে মাঝখান দিয়ে চটলাই পড়ে যেতেছে, নৌকা নিয়ে যেতে পারি না। আগে তো মাছ টাছও খাইতে পারছি, এখন কোনো কিছুই খাইতে পারি না, নৌকা আমরা ঠিক মতন চালাতে পারি না, আমার আয় উন্নতির একদম নাই। খননের নামে নদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে এর সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চেয়েছেন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক। খনন প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে পর্যায়ে ছিল নদীটা, এখন সেখান থেকে কোনো ডেভেলপ হয় না, বরঞ্চ অবনতি হয়েছে। এই খননের কাজটি দ্রুত থামিয়ে দিয়ে এইটার পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিল এবং বাস্তবায়নের সাথে যারা যুক্ত ছিল, যারা লুটপাট করেছে, তাদের আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বিআইডব্লিউটিএ জানিয়েছেন প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমাদের মেয়াদ 25শে জুন পর্যন্ত আমাদের ছিল, আমরা আরো 2 বছরের জন্য পাঠাইছি আর কি, মেয়াদ বাড়ার জন্য আর কি। উৎসমুখে ভরাট হয়ে যাওয়া 12 কিলোমিটার খনন সম্পূর্ণ না হলে প্রকল্প সফল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে একটি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ চলছে, মাঝখানে প্রায় 60টি বিদ্যুতের খুঁটি রেখেই। খুঁটির কারণে রাস্তার কাজ ঠিকমতো করতে পারছে না ঠিকাদার প্রতিষ্ঠান। বারবার খুঁটিগুলো সরাতে বললেও ব্যবস্থা নেয়নি পিডিবি, এমনটি বলছে সড়ক বিভাগ। অপরদিকে পিডিবি বলছে দ্রুত রাস্তা থেকে পুলগুলো সরানোর ব্যবস্থা করা হবে। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। এভাবেই মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। এই দৃশ্য জামালপুরের সরিষাবাড়ির। দিকপাইপ থেকে ভুয়াপুর পর্যন্ত 21 কিলোমিটার সড়কে রয়েছে 50 থেকে 60টি খুঁটি। এবং এখানে অ্যাক্সিডেন্ট অতিরিক্ত মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট এখানে হয়, এটা হলো চৌরাস্তা। মাঝখানে এই বিদ্যুৎ পোলগুলা অতি দ্রুত বেগে তুলে নেওয়া উচিত। চালকরা বলছেন রাস্তার মাঝখানে এমন খুঁটি রেখে কাজ করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শিগগিরই খুঁটিগুলো সরানোর দাবি তাদের। এই খুঁটি থাকাতে গাড়ি ক্রসিং করার সমস্যা, অ্যাক্সিডেন্টের ভয়। হয়তো একটা গাড়ি আইতাছে, হয়তো আমি গেতাছি, ওদের সামনে থামবা বাজবে, এর অসুবিধা না। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন সরিষাবাড়ি পিডিবিকে টাকা পরিশোধ করা হয়েছে অনেক আগেই, তবু সরানো হয়নি সড়কে থাকা বিদ্যুতের খুঁটি। যে বৈদ্যুতিক পোল যাদের পিডিবি, তাদেরকে আমরা টাকাও পরিশোধ করে দিছি, বেশ দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু তারা পোলটা সেইভাবে সরায় নেই। মাঝখানে মাত্র 4-5টা পোল সরানো হয়েছে। পিডিবির নির্বাহী প্রকৌশলী বলছেন দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন কাজের পর খুঁটি সরালে টেকসই হবে না সড়ক। প্রয়োজনীয় অর্থ সংস্থান প্রদান করেছেন, আমরা টেন্ডারিং প্রক্রিয়ার ভিতরে আছি, অতি দ্রুতই এই পোলগুলো অপসারণ করা সম্ভব হবে। আমি যতই মালামাল দিই, যতই করে দিই, আমার ভিতরের জায়গাটা কমপ্লেকশন আসবে না, দেখা যাবে ওই জায়গাটা আমার রাস্তার ওই অংশটা শুধু দুর্বল থেকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার খুঁটি সরিয়ে সঠিকভাবে রাস্তার কাজ করার জন্য দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 98 বছর ধরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত চলে টাঙ্গাইলের ধনবাড়ি নওয়াব শাহী জামে মসজিদে, যা শুরু করেন সৈয়দ নওয়াব আলী। 700 বছরের পুরনো এই মসজিদে তার মৃত্যুর পরও এই রেওয়াজ ধরে রেখেছেন তার উত্তরসূরিরা। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ।
কবরের আযাব থেকে মুক্তি পেতে 1927 সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী নওয়াব শাহী জামে মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। 1929 সালে মারা যান তিনি। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও কবরের পাশে চলছে কোরআন তেলাওয়াত। সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই 16 শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। পরে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী 115 বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। সংস্কারের পর মসজিদটি বর্গাকৃতির ও 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য পূর্ণ করা হয়। প্রায় 10 কাঠা জায়গার উপর নির্মিত মসজিদটির চারদিক থেকে 4টি প্রবেশপথ এবং 9টি জানালা এবং 34টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মসজিদে এসে নামাজ আদায় করেন। অনেকেই মনোবাসনা পূরণের জন্য মানত করেন। তো এখানে এসেছি, একটা আকর্ষণ আছে, এখানে লোকজনও বেশি, এখানে দেখারও অনেক কিছু আছে। প্রত্যেকটা স্থাপনার বাড়ি, প্রতিষ্ঠান এবং এই মসজিদ, এবং বিরাট বড় একটা পুকুরও আছে এখানে। তো এই যে কারুকার্যগুলি দেখতেছি অত্যন্ত সুন্দর। এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ দর্শনার্থী এখানে আসে, মানত করে। মানত ইনশাআল্লাহ কবুল হয় আল্লাহর দরবারে। এখানে বিশিষ্ট আল্লাহর ওলিরা শহীদ আছে, ওনার দাদা, পরদাদা এবং ওনার বাবা সহ ওনাদের বংশগত যারা ছিলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর ওলি ছিল। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি বলে জানান কোরআন তেলাওয়াতকারী। আমাদের ডিউটি ভাগ করা আছে, ডিউটি সময় দেওয়া আছে। আমরা 5 জন হাফেজ সাহেব, 4 জনের 20 ঘন্টা, 1 জনের 4 ঘন্টা, এই 24 ঘন্টা। রাতের দিনে সবসময়ই কোরআন তেলাওয়াত হয়। আজানের সময় এবং নামাজের সময়টা বন্ধ থাকে। 700 বছরের পুরাতন এই মসজিদের পাশের কবরে প্রায় 98 বছর ধরে কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি।